আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ট্রাই করব আমাদের মিড টার্মের কোশ্চেন সলভ করার। সো আমরা ফল 25-এর যে কোশ্চেনটা 25-এর এটা হচ্ছে আমরা আজকে সলভ করার ট্রাই করব। সো ফার্স্টে হচ্ছে আমরা চলেন কোশ্চেন প্যাটার্নটা একটু দেখে আসি কেমন হয়। আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি 5টা শর্ট কোশ্চেন এবং প্রত্যেকটাতে 1 মার্ক করে টোটাল 5 মার্কস আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। দেন 2 নম্বর যে পোর্শনটা সেখানে হচ্ছে আমরা এ এবং বি অ্যাটলিস্ট দুইটা কোশ্চেন এভাবে পাবো প্রত্যেকটাতে 4 মার্ক করে। সো 8 মার্ক আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে একটু এক্সপ্লানেশন টাইপ কোশ্চেন। হয়তোবা সার্কিট ড্র করে একটু এক্সপ্লেইন করতে হবে, কিছু ওয়ার্কিং প্রসেস এক্সপ্লেইন করতে হতে পারে। এবং ফাইনালি হচ্ছে আমরা 3 নম্বরে গিয়ে কিছু ম্যাথমেটিক্যাল জিনিস দেখতে পাচ্ছি। অ্যাটলিস্ট 12 টু 15 মার্ক হচ্ছে ম্যাথ থেকে আপনাদের থাকবে। সো এখানে হচ্ছে এ বি এবং সি তিনটে পোর্শন থেকে 4 মার্ক করে, অর্থাৎ 3 4 12 মার্ক আপনারা এখানে পাচ্ছেন। তো আমরা হচ্ছে এখন ইন ডিটেলস কোশ্চেন সলভিং এ চলে যাই। এক নাম্বার কোশ্চেনে বলছে যে মেনশন দ্য টাইপস অফ ট্রানজিস্টর কনফিগারেশন ইউজড ইন সার্কিটস, রাইট? তার মানে হচ্ছে যে আমরা যে সার্কিট, যেখানে ট্রানজিস্টর ইউজ করি সার্কিটে, সেটা আসলে কনফিগারেশনটা কত টাইপের হতে পারে, কত ধরনের হতে পারে। সো ট্রানজিস্টরে আমরা জানি যে 3টা টার্মিনাল থাকে, রাইট? সো 3টা টার্মিনাল কি কি ছিল? একটা হচ্ছে আমাদের এমিটর থাকে, একটা হচ্ছে বেস থাকে এবং আরেকটা হচ্ছে কালেক্টর থাকে। সো আমরা কিন্তু দেখেছিলাম যে কনফিগারেশন গুলো আমরা সার্কিটের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে নিতে পারি, অর্থাৎ আমরা কমন এমিটর হিসেবে নিতে পারি, কমন বেস অথবা কমন কালেক্টর, এই তিনটাকেই হচ্ছে ইউজ করতে পারি। সো এই নামগুলো জাস্ট মেনশন করে দিলে হয়ে যাবে। আমরা সলিউশনে হচ্ছে দেখতে পাচ্ছি যে এই নাম্বারটাতে মেনশন দ্য টাইপস অফ ট্রানজিস্টর কনফিগারেশন ইউজড ইন আ সার্কিট। সো জাস্ট নামগুলো মেনশন করা হয়েছে যে তিনটা বেসিক ট্রানজিস্টর কনফিগারেশন দেখতে পাই। একটা হচ্ছে কমন বেস কনফিগারেশন, একটা হচ্ছে কমন এমিটার কনফিগারেশন অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দ্য কমন কালেক্টর কনফিগারেশন। সো এইটুকু লিখলে আপনারা 1 মার্ক পেয়ে যাবেন। দ্য নেক্সট যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে স্টেট দ্য নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স প্রপার্টি অফ সেমিকন্ডাক্টর। আমরা একদম শুরুর দিকে লেকচারগুলোতে এটা পড়ে এসেছিলাম যে আমাদের যে টেম্পারেচার, অর্থাৎ সেমিকন্ডাক্টর ক্ষেত্রে যে টেম্পারেচার, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের সাথে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা যদি টেম্পারেচারটাকে বাড়িয়ে দেই তাহলে আমাদের সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটিটা কমে যায়। আবার সেম ভাবে আমরা যদি টেম্পারেচারটাকে কমিয়ে দিই তাহলে হচ্ছে রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা এটা হচ্ছে বেড়ে যায়। সো এই ব্যাপারটা একটু এক্সপ্লেইন করতে হবে যে সেমিকন্ডাক্টর হ্যাজ আ নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, হুইচ মিনস অ্যাজ টেম্পারেচার ইনক্রিজেস দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সেমিকন্ডাক্টর ডিক্রিজেস। যে ব্যাপারটা আমি বললাম, টেম্পারেচার যদি আমরা বাড়িয়ে দিই তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালুটা কমে যাবে। আবার উল্টাভাবে ওই জিনিসটাকে বলা যায়, টেম্পারেচার যদি কমিয়ে দিই তাহলে রেজিস্টিভিটিটা বেড়ে যাবে বা রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেড়ে যাবে। This occurs because the increasing temperature generates more charge carrier, thereby increase conductivity. So এই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে আমি এক্সপ্লেন করে এসেছিলাম যে টেম্পারেচার বাড়ালে হচ্ছে আমাদের ইলেকট্রনের ভাইব্রেশনটা বেড়ে যায়, অ্যাজ এ রেজাল্ট আমরা হিউজ অ্যামাউন্ট অফ ফ্রি ইলেকট্রন পেয়ে যাই। সো কন্ডাক্টিভিটিটা বেড়ে যায়, রেজিস্ট্যান্সের ভ্যালুটা কমে কন্ডাক্টিভিটিটা বেড়ে যায়। এটা হচ্ছে একটা কন্ডাক্টরের মতো কাজ করে। সো এই ব্যাপারটা আমরা কিন্তু দেখেছিলাম টেম্পারেচারের ইফেক্টের কারণে আসলে কোনটা কিভাবে অ্যাক্ট করে, কি কখন ইনসুলেটরের মতো কাজ করে, কখন কন্ডাক্টরের মতো কাজ করে। সো এখানে জাস্ট এই ব্যাপারটা হচ্ছে এক্সপ্লেন করলেই হবে। দেন হচ্ছে আমরা সি নাম্বারে চলে যাচ্ছি যে রিকল দ্য পারপাস অফ ইউজিং ক্লিপার সার্কিট ইন ওয়েভ ফর্ম শেপিং। ক্লিপার সার্কিটের জন্য আমরা হচ্ছে একটা ভিডিও দেখেছিলাম, সেখানে ক্লিপার সার্কিট আসলে কি করে, এটা হচ্ছে ক্লিপ করে দেয়, রাইট? এটা হচ্ছে লাইক এরকম একটা ওয়েভ ফর্ম আছে, সেখানে হচ্ছে আমরা চাচ্ছি যে ম্যাক্স হয়তো বা 5 ভোল্ট ছিল, আমরা চাচ্ছি যে 3 ভোল্টে এটাকে ক্লিপ করে দিতে, অর্থাৎ এই জায়গাটাতে জাস্ট হচ্ছে এটা ক্লিপ করে দিবে। সো উপরের এই পোর্শনটা আর থাকবে না। সো একটা নির্দিষ্ট ভোল্টে আমরা এটাকে ফিক্স করে দিতে পারি বা ক্লিপ করে দিতে পারি। সো এই ব্যাপারটাই বলা হচ্ছে যে এই ক্লিপার সার্কিট ইজ ইউজ টু রিমুভ অর ক্লিপ এ পোর্শন অফ অ্যান ইনপুট ওয়েভ ফর্ম উইদাউট ডিস্টর্টিং দ্য রিমেইনিং পার্ট। বাকি যে পোর্শনগুলো রয়েছে, মানে বাকি যে পার্টটা ছিল, জাস্ট এটুকু ক্লিপ করে দিয়েছে, বাট আর কোথাও কিন্তু কোনো চেঞ্জ আসে নাই, সেই ব্যাপারটাই বলা হচ্ছে। এটার পারপাস কি, যেহেতু আমাদেরকে পারপাস গুলোকে এক্সপ্লেন করতে বলেছে, সো পারপাস হচ্ছে যে আমরা লিমিট করতে পারি ভোল্টেজটা অ্যাজ আ ডিজায়ার্ড লেভেল, যেটা আমি করলাম মাত্র, যে আমাদের হচ্ছে 3 ভোল্ট, এটা হয়তো বা ডিজায়ার্ড ছিল। সো এখানে হচ্ছে আমরা ক্লিপ করে দিতে পারি বা লিমিট করে দিতে পারি ভোল্টেজটাকে। দেন প্রোটেক্টস ইলেকট্রনিক সার্কিটস ফ্রম এক্সেসিভ ভোল্টেজ, যে ব্যাপারটা যে এক্সট্রা ভোল্টেজ চলে আসছে, হ্যাঁ, যাতে করে হয়তো বা আমাদের ইলেকট্রনিক ডিভাইসে ক্ষতি হতে পারে। সো আমি একটা নির্দিষ্ট ভোল্টেজ এটাকে ফিক্স করে দিতে পারি। অ্যাজ আ রেজাল্ট আমরা ইলেকট্রনিক ডিভাইসটাকে, সার্কিটটাকে প্রোটেক্ট করতে পারি। দেন হচ্ছে ইউজড ইন ওয়েভ ফর্ম শেপিং অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনে হচ্ছে এটার ইউজ হয়ে থাকে।
দেন আমরা 4 নাম্বার অর্থাৎ ডি নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছি লিস্ট দ্য অ্যাডভান্টেজেস অফ সিলিকন কম্পেয়ার্ড টু জার্মেনিয়াম ফর মেকিং সেমিকন্ডাক্টর ডিভাইসেস। মানে হচ্ছে আমরা সেমিকন্ডাক্টর ডিভাইস বানানোর সময় সিলিকনকে কেন ইউজ করব, জার্মেনিয়ামকে ইউজ না করে? এই দুটার মধ্যে একটা কম্পারিজন দেখাতে হবে যে সিলিকনের কি কি অ্যাডভান্টেজেস রয়েছে সেগুলো জাস্ট একটু মেনশন করতে হবে। এখানে মেনশন করে দেওয়া আছে যে সিলিকন হ্যাজ সাম অ্যাডভান্টেজেস লাইক লোয়ার লিকেজ কারেন্ট। এর যে লিকেজ কারেন্ট অর্থাৎ রিভার্স বায়াসের কারণে যে লিকেজ কারেন্ট আমরা দেখতে পাই এটা খুবই কম হয়। ওকে, দেন বেটার থার্মাল স্টেবিলিটি, স্টেবিলিটিটা বেটার টেম্পারেচারের ক্ষেত্রে আর কি। থার্মাল স্টেবিলিটি যেটা টেম্পারেচার যদি অনেক বেড়েও যায় তারপরে এটা স্টেবল ভাবে কাজ করবে। দেন হায়ার অপারেটিং টেম্পারেচার, যেটা হচ্ছে আরেকভাবে বলা যায় যে যখন অনেক বেশি টেম্পারেচার থাকবে তখন আসলে এটা প্রপারলি ওয়ার্ক করতে পারবে। দেন হায়ার ব্রেকডাউন ভোল্টেজটা অনেক বেশি, সো ডায়োড নষ্ট হওয়ার চান্সটা অনেক কম, সো আমরা একটা হিউজ লিমিট পাচ্ছি। দেন হচ্ছে ফর্ম এ স্টেবল সিলিকন ডাইঅক্সাইড লেয়ার, যেটা হচ্ছে আমাদের ফ্যাব্রিকেশনে ইউজফুল হয়। অ্যান্ড দেন অ্যাবান্ডেন্ট, প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং চিপার দেন জার্মেনিয়াম থেকে এটা হচ্ছে সস্তা। সো এই কয়েকটা অ্যাডভান্টেজেস কারণে হচ্ছে আমরা মেইনলি জার্মেনিয়াম ইউজ না করে সিলিকন ইউজ করতে পারি। দেন হচ্ছে আমরা ফাইনালি লাস্ট কোশ্চেনটাতে চলে এসেছি যে ডিফাইন দ্য রিপল ফ্যাক্টর। সো আমরা রিপল ফ্যাক্টরটা কিন্তু জানি, এটা কি দ্য রেশিও অফ আরএমএস ভ্যালু অফ এসি কম্পোনেন্ট টু দ্য আউটপুট অফ দ্য ডিসি কম্পোনেন্ট, রাইট? সো এটাকে হচ্ছে কারেন্টের ভ্যালু দ্বারাও প্রকাশ করতে পারি, আবার ভোল্টেজ দ্বারাও প্রকাশ করতে পারি। মেইনলি হচ্ছে এটা এসি বাই ডিসি। ওকে, সো এ লোয়ার রিপল ফ্যাক্টর ইন্ডিকেটস এ স্মুথার ডিসি আউটপুট, তাই তো? যত কম হবে আমাদের রিপল ফ্যাক্টরের ভ্যালু তত হচ্ছে আমরা স্মুথ আউটপুট পাবো, ডিসি আউটপুট পাবো। তো এইভাবে হচ্ছে আপনারা অ্যান্সার করলে হচ্ছে উপরের 5 মার্কের 5-এ 5ই পেয়ে যাবেন ইনশাল্লাহ। নেক্সট হচ্ছে আমরা সেকেন্ড পোর্শনটাতে আসছি। এখানে হচ্ছে একটা কোশ্চেন এরকম ছিল যে explanation type question. Explain with circuit and waveforms how a full wave bridge rectifier convert AC into pure DC. মানে হচ্ছে আমরা যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের অপারেশন দেখেছিলাম ওটা আসলে কিভাবে একটা এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে কনভার্ট করে সেই প্রসেসটাই আপনাদেরকে এক্সপ্লেইন করতে বলেছে। সো চলুন এটা আসলে কিভাবে এক্সপ্লেইন করা যায় আমরা দেখে আসি। আমাদেরকে অবভিয়াসলি কিন্তু ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের যে সার্কিট এটা ড্র করতে হবে, কারণ ওরা ওখানে এটা চেয়েছে, ওয়েভ ফর্মটাও চেয়েছে। সো আমরা হচ্ছে সার্কিটটা জাস্ট ড্র করে দিলাম। সো এখন ওয়ার্কিং প্রিন্সিপাল যদি দেখি, আমরা পজিটিভ হাফ সাইকেল যেটা অর্থাৎ এই যে পজিটিভ হাফ সাইকেল এই অংশটুকুর জন্য আমরা আসলে সার্কিটে অ্যানালাইসিসটা করি। আমাদের পজিটিভ হাফ সাইকেল এখানে পজিটিভ এখানে নেগেটিভ, রাইট? সো কারেন্টটা যেহেতু যাবে সে কিন্তু এই যে এই ওয়েতে যাবে এবং ফাইনালি হচ্ছে D1 দিয়ে পাস করবে। কেন? কারণ D4 কিন্তু আমাদের রিভার্স বায়াসে রয়েছে। সো এটা কিন্তু আসলে ওপেন, রাইট? সো এই ডায়োডটা থাকা না থাকা একই কথা। কারেন্টটা আসলে D1 দিয়ে পাস করবে, ফাইনালি এদিক দিয়ে চলে এসে এ পয়েন্টে যখন আসবে তার কাছে দুটো রাস্তা, সে RL-এও যেতে পারে অথবা D2 তে যেতে পারে। বাট D2 যেটা এটা হচ্ছে কি রিভার্স বায়াসে রয়েছে, সো এখানেও কিন্তু যাবে না। ফাইনালি সে হচ্ছে এই RL এর দিকে যাবে এবং RL রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ফাইনালি বি পয়েন্টে চলে আসবে এবং দেন ও কিন্তু এই যে ফরওয়ার্ড বায়াসিং এ রয়েছে D3, সো এই দিক দিয়ে পাসটা হয়ে যাবে, রাইট? এই ব্যাপারটা এখানে এক্সপ্লেন করা হয়েছে যে আপার এসি টার্মিনালস বিকামস পজিটিভ, ওকে, অ্যান্ড ডায়োড D1 অ্যান্ড এটা হচ্ছে D3 হবে, D1 অ্যান্ড D3 কন্ডাক্ট। আবার হচ্ছে D2 এবং D4 যেটা আছে এটা হচ্ছে D2 হবে, D2 এবং D4 যেটা আছে সেটা হচ্ছে রিভার্স বায়াসে আছে। আমরা কিন্তু দেখলাম যে D2 এবং D4 এরা হচ্ছে রিভার্স বায়াসে থাকার কারণে এখান দিয়ে কারেন্টের ফ্লোটা হলো না, আমি ক্রস দিয়ে দিয়েছি। সো কারেন্ট ফ্লো থ্রু RL ইন ওয়ান ডিরেকশন, তাই তো? এই যে এই ডিরেকশনে হচ্ছে RL এর মধ্য দিয়ে কারেন্টটা চলে গিয়েছে, সেই ব্যাপারটা আমরা দেখতে পেলাম। এখন পাথটা যদি আমরা একটু দেখা ট্রাই করি যে কোথা দিয়ে যাচ্ছে, এসি এসি এসে হচ্ছে D1 এই ডায়োডের মধ্য দিয়ে গেল, দেন ফাইনালি RL হয়ে আমাদের D3 হয়ে সে আবার এসিতে ব্যাক করলো, রাইট? এই যে এসি তারপর D1 দেন RL হয়ে আবার D3 হয়ে এসিতে। সো এটা হচ্ছে পাথ। দেন আমরা যদি নেগেটিভ হাফ সাইকেলের জন্য একটু দেখা ট্রাই করি সেক্ষেত্রে আমাদের যে ফিগারটা এটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। তো আমি হচ্ছে এটা বোঝানোর জন্য এই ডিরেকশনগুলোকে মুছে দিচ্ছি। সো আমরা যখন নেগেটিভ হাফ সাইকেলের জন্য কাজ করব তখন আমাদের এখানে চিহ্নটা এরকম হয়ে যাবে, রাইট? সো এখন কারেন্টটা হচ্ছে ফ্লো হচ্ছে এদিক দিয়ে, আসার পর এই পয়েন্টে এসে সে
D2 তেও যেতে পারে, D3 তেও যেতে পারে, বাট D3 তে সে যাবে না বিকজ এটা রিভার্স বায়াসে আছে। তাহলে কারেন্টটা আসলে D2 দিয়ে ফ্লো করবে। ওকে, এবার এই পয়েন্টে শেষে D1 এও যেতে পারে, RL এও যেতে পারে, বাট D1 টা রিভার্স বায়াসে আছে। সো সে আলটিমেটলি RL এর মধ্য দিয়ে পাস করবে এবং ফাইনালি বি পয়েন্টে যখন আসবে সে কিন্তু D4 হয়ে চলে যাবে, রাইট? সো এই ব্যাপারটা হচ্ছে আমরা নেগেটিভ হাফ সাইকেলে দেখতে পারবো যে লোয়ার এসি টার্মিনালস বিকামস পজিটিভ অ্যান্ড ডায়োড D2 অ্যান্ড D4। সো এটা হচ্ছে D2 হতো, টাইপিং মিস্টেক, এটা হচ্ছে D2 অ্যান্ড D4 কন্ডাক্ট করবে এবং আমাদের যে D1 এবং হচ্ছে D3 এটা হচ্ছে রিভার্স বায়াসে কিন্তু থাকবে। সো এটা হচ্ছে 3 হবে, D1 অ্যান্ড D3 রিমেইন রিভার্স বায়াস। তাহলে আমাদের যে পাথটা সেটা আসলে কি হচ্ছে, পাথটা হচ্ছে এসি, এসি থেকে হচ্ছে D2, D2 থেকে RL, RL থেকে D4, দেন আবার এসি। সো এই জিনিসটা এখানে লেখা আছে, এসি D2 RL D4 দেন এসি। ওকে, সো একটা মজার ব্যাপার খেয়াল করবেন যে আমরা যখন পজিটিভ হাফ সাইকেলে করেছিলাম তখন আমরা আরএল এর মধ্য দিয়ে এ থেকে বি এর দিকেই কারেন্টের ফ্লোটা পাচ্ছিলাম, আবার নেগেটিভ হাফ সাইকেলেও কিন্তু আমরা এ থেকে বি এর দিকেই কারেন্টের ফ্লোটা পাচ্ছি। তার মানে হচ্ছে একই দিকে ফ্লোটা হচ্ছে, তার মানে আমরা ডিসিতে কনভার্ট করতে সক্ষম হয়েছি। সো এই ব্যাপারটাই এখানে বলা হচ্ছে যে বোথ হাফ সাইকেলস প্রডিউস কারেন্ট থ্রু দ্য লোড ইন দ্য সেম ডিরেকশন। এবার হচ্ছে আপনাদের ওয়েভ ফর্মটা একটু এঁকে দিতে বলেছিল, সো আপনারা একটু এঁকে দিবেন যে এটা হচ্ছে ইনপুট ওয়েভ ফর্ম, যেখানে হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলটাও রয়েছে, পজিটিভও রয়েছে, বাট যখন আমরা আউটপুটটা দেখব তখন আমরা এরকম একটা ওয়েভ ফর্ম পাচ্ছি, রাইট? আমরা নেগেটিভ পজিটিভ বোথের জন্য হচ্ছে পজিটিভ সাইডে ওয়েভ ফর্মটা দেখতে পাচ্ছি। সো এটাই ছিল আপনাদের মোটামুটি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফিকেশন দ্বারা বা রেকটিফায়ার সার্কিট দ্বারা হচ্ছে এক্সপ্লানেশন। বাট আমার হচ্ছে পার্সোনালি একটা জিনিস মনে হয় যে এখানে আপনাদেরকে বলেছিল যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার কনভার্ট কিভাবে করে এসি ইনটু পিওর ডিসি। সো এখানে একটা ওয়ার্ড ছিল পিওর। সো পিওর ডিসিতে কনভার্ট করতে গেলে আমাদের কিন্তু ফিল্টার সার্কিট ইউজ করতে হয়। সো এই ব্যাপারটা আপনারা লাস্টে গিয়ে একটু বলে দিতে পারেন যে টু গেট দ্য পিওর ডিসি কন্ডাকশন বা পিওর ডিসি সিগন্যাল উই হ্যাভ টু ইউজ দ্য ফিল্টার সার্কিট অলসো। এই জিনিসটা একটু বলে দিলে হচ্ছে আপনাদের জিনিসটা একটু সুন্দর হবে, একদম পারফেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আমরা বি নাম্বারটাতে একটু মুভ করি, যে বি নাম্বারটাতে বলছে এক্সপ্লেইন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এনপিএন অ্যান্ড পিএনপি ট্রানজিস্টর ইন ডিটেলস। সো এনপিএন ট্রানজিস্টরে আসলে কি হয় আমরা কিন্তু দেখেছি যে এখানে হচ্ছে এমিটর বেস কালেক্টর এটা থাকে, দেন এনপিএন। সো অবভিয়াসলি এমিটরটা হেভিলি ডোপড করা থাকে, কেন? কারণ সে হচ্ছে চার্জ ক্যারিয়ারগুলো প্রডিউস করে। দেন বেসটাকে থিন রিজন রাখা হয় বা লাইটলি ডোপড করা হয়, যাতে করে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা খুব অল্প সংখ্যক কম্বিনেশন পাই ইলেকট্রন হোলের এবং ম্যাক্সিমাম চার্জ ক্যারিয়ারকে যাতে আমরা কালেক্টরে মুভ করতে পারি, এটি হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তো কালেক্টরটাকে মডারেটলি ডোপড করা হয়, ব্যাপারগুলো আমরা দেখেছিলাম, কারণ ও হচ্ছে চার্জ ক্যারিয়ার প্রডিউস করবে না, সাপ্লাই দেবে না, সো ওর আসলে হাইলি ডোপড করার প্রয়োজন হয় না। দেন বায়াসিং এর ব্যাপারটা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের যে বেজ এমিটর যে জাংশনটা থাকে, সো এই বেজ এমিটর জাংশনটা ফরওয়ার্ড বায়াসে থাকে, আর কালেক্টর বেজ যে জাংশনটা থাকে সেটা কিন্তু রিভার্স বায়াসে থাকে। আপনারা এখানে ফিগারটা ড্র করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ইজি হবে ব্যাপারটা বোঝা। যে আমাদের যদি বেজ এমিটার জাংশনটার দিকে দেখি, আমরা যখন লেকচার ভিডিওগুলো দেখেছিলাম তখন এটা কিন্তু ক্লিয়ারলি আমরা দেখেছিলাম যে ফরওয়ার্ড বায়াসিং এ থাকে, এন্ড কালেক্টর বেজ যে জাংশন সেটা হচ্ছে রিভার্স বায়াসিং এ থাকে। সো বায়াসিং এর ব্যাপারটা আসলে এমন হয়। দেন ওয়ার্কিং প্রিন্সিপাল যদি বলি তাহলে আসলে ইলেকট্রন যারা আছে এরা হচ্ছে ইমিটেড হয় কোথা থেকে, ইমিটার থেকে, রাইট? ইলেকট্রনগুলো ইমিটার থেকে নির্গত হয় এবং সে হচ্ছে একটা থিন বেজ রিজিয়নে প্রবেশ করে এবং অল্প কিছু হোল ইলেকট্রন পেয়ার ক্রিয়েট করে, এই যে অনলি এ স্মল নাম্বার অফ রিকম্বাইন্ড উইথ হোলস অ্যান্ড মোস্ট অফ দ্য ইলেকট্রনস আসলে কালেক্টরে রিচ করে বা কালেক্টরে পৌঁছায়, কিসের জন্য? রিভার্স বায়াসিং এ থাকার জন্য। সো এই ব্যাপারগুলো আমরা ইন ডিটেলস হচ্ছে দেখেছি কিন্তু লেকচার ভিডিওগুলোতে। সো আমাদের ফাইনালি যে ইকুয়েশনটা আসে সেটা হচ্ছে এমিটর কারেন্ট ইকুয়ালস টু কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। অলওয়েজ এই ফর্মুলাটি আমরা পাই। সো কারেন্ট অ্যাম্প্লিফিকেশন অকার বিকজ এ স্মল বেস কারেন্ট কন্ট্রোলস লার্জ কারেন্ট, লার্জ কালেক্টর কারেন্ট। ওকে, সো এবার সেম ভাবে হচ্ছে আমরা যখন পিএনপি ট্রানজিস্টরটা দেখব তখন আসলে জাস্ট স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হয়ে যাবে, বাট ম্যাক্সিমাম থিংস হচ্ছে অলমোস্ট একই রকম, যে এমিটার বেস জাংশনটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে, কালেক্টর বেস যে জাংশনটা সেটা রিভার্স বায়াসে, এবং ওয়ার্কিং প্রিন্সিপাল এখানে হচ্ছে চার্জ ক্যারিয়ার হিসেবে হোল কাজ করবে, যেহেতু আমাদের পিএনপি ট্রানজিস্টর, রাইট? সো এমিটার হচ্ছে হোল প্রডিউস করবে হিউজ অ্যামাউন্ট অফ,
সো ওয়ার্কিং এ হোলস আর ইমিটেড, হোল গুলো হচ্ছে ইমিটর থেকে নির্গত হবে, দেন হোল গুলো হচ্ছে বেজ এরিয়া এসে অল্প কিছু ইলেকট্রনের সাথে অল্প কিছু পেয়ার গঠন করবে, এবং বাকি যে হিউজ সংখ্যক হোল সেটা হচ্ছে আলটিমেটলি কালেক্টরে চলে যাবে, এবং সেখান থেকেও আমরা ফাইনালি হচ্ছে এই ইকুয়েশনটা পাবো যে ইমিটর ইজ ইকুয়াল টু, ইমিটর কারেন্ট ইজ ইকুয়াল টু কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। সো এই ব্যাপারটা হচ্ছে এখানে বলা হয়েছে। সো এটুকু লিখলে হচ্ছে আপনাদের এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে, আপনারা হচ্ছে 4 মার্ক ইজিলি পেয়ে যাবেন। দেন হচ্ছে আমরা যাচ্ছি, চাইলে হচ্ছে আপনারা এখানে সার্কিটটা ড্র করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের এই যে বেজ এমিটার জাংশনটা বুঝতে একটু ইজি হবে। সো সার্কিট ড্র করলে আরো বেটার। দেন হচ্ছে আমরা যাচ্ছি 3-এর এতে, এখানে হচ্ছে আপনাদের ম্যাথমেটিক্যাল যে পোর্শনটা সেটা হচ্ছে স্টার্ট হচ্ছে। তো 3 নম্বর এতে আসলে কি বলেছে, এখানে বলেছে দ্য টু সেমিকন্ডাক্টর ডায়োডস ইউজড ইন আ রেকটিফায়ার সার্কিট হ্যাভ ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। ওকে, একটা সেমিকন্ডাক্টর, দুইটা ডায়োড আছে, তার হচ্ছে ফরওয়ার্ড রেজিস্ট্যান্সে which can be considered constant at 0.1 টা ওহম হতো আসলে রেজিস্ট্যান্স যেহেতু। সো আমাদের আসলে মেইনলি যেটা বলেছে যে এই যে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, অর্থাৎ এখানে যে ডায়োডের মধ্যে যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা থাকবে যেটা হচ্ছে আরএফ এর ভ্যালু, এটা হচ্ছে 0.1 বলে দিচ্ছে প্রত্যেকটার জন্য। ওকে, পার ইয়ার জন্য হচ্ছে, এটা হচ্ছে একটার জন্য। সো ডায়োড যদি বেশি থাকে তাহলে হচ্ছে আমরা মাল্টিপ্লাই করে এটা বের করে ফেলতে পারবো টোটাল আরএফটা। দেন এন্ড ইনফাইনাইট ইন রিভার্স রেজিস্ট্যান্স দে সাপ্লাই এ মিন কারেন্ট। এই যে মিন কারেন্ট, এটা আসলে মিন কারেন্টই কিন্তু আমাদের আইডিসি। সো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। সো মিন কারেন্টটাও কিন্তু দেওয়া আছে যে 10 এম্পিয়ার to a resistive load from a sinusoidal varying alternative supply of 20 ভোল্ট আরএমএস। ওকে, সো 20 ভোল্ট আরএমএস মানে হচ্ছে আমাদের যে সাপ্লাই যেটা দেওয়া হচ্ছে এটা কিন্তু আসলে 20 ভোল্ট, রাইট? ওকে, সো এবার হচ্ছে আমাদের ম্যাথটা সলভ করার পালা, যে আসলে সাইনুসয়েডাল ভ্যারিং অল্টারনেটিভ সাপ্লাই অফ 20 ভোল্ট, আসলে আমাদের কোশ্চেনটা আমরা একটু নিয়ে আসি যে এখানে আসলে কি বের করতে বলেছিল, আমরা কোশ্চেনটা একটু দেখে আসি। আমাদের এখানে হচ্ছে 3-এর এই এ নাম্বারটাতে বলেছিল যে সলভ ফর দ্য রেজিস্ট্যান্স অফ দ্য লোড অ্যান্ড ইফিসিয়েন্সি অফ দ্য সার্কিট, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য লোড অ্যান্ড দ্য ইফিসিয়েন্সি অফ দ্য সার্কিটস। সো এটা হচ্ছে আমরা একটু লিখে দেই, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য লোড অ্যান্ড 2 নম্বরে আমাদেরকে বের করতে হবে যে এফিসিয়েন্সি অফ দ্য সার্কিট। এই দুইটা জিনিস হচ্ছে আমাদের ফাইন্ড আউট করতে হবে, রাইট? সো চলুন আমরা শুরু করি। সলিউশন অ্যাপ্রোচটাতে যখন আমরা যাব, প্রথমে হচ্ছে আমাদেরকে বের করতে বলেছে দ্য রেজিস্ট্যান্স অফ দ্য লোড। তার মানে হচ্ছে এই যে আর এল যে লোড রেজিস্ট্যান্সটা রয়েছে এটার আসলে ভ্যালুটা কত সেটা হচ্ছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো আমাদের কি কি দেওয়া ছিল ওই জিনিসগুলো আমরা একটু লিখে ফেলি। আমাদের যেটা দেওয়া ছিল যে সাপ্লাই যে ভোল্টেজটা আমাদেরকে দিচ্ছে, সাপ্লাই ভোল্টেজ সেটা হচ্ছে আমরা ভিআরএমএস দ্বারা এটাকে প্রকাশ করতে পারি, এটা হচ্ছে 20 ভোল্ট, রাইট? ওকে, আবার আমাদেরকে যে মিন কারেন্ট এটাও কিন্তু দেওয়া ছিল কোশ্চেনে, আমি কিন্তু কোশ্চেন পড়ার টাইমে আপনাদের বলেছিলাম। সো মিন কারেন্টকে আমরা কিন্তু আইডিসি দ্বারা প্রকাশ করি, এটাকে যে ভ্যালুটা দেওয়া ছিল 10 এম্পিয়ার। ওকে, সো এই ভ্যালুগুলোকে আমাদেরকে দেওয়া ছিল, এবং আরেকটা ব্যাপার দেওয়া ছিল যে আরএফ এর ভ্যালুটা, রাইট, যেটা হচ্ছে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স অফ ইচ ডায়োড, এই ব্যাপারটা কিন্তু দেওয়া ছিল যে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স অফ ইচ ডায়োড সেটা কত, সেটা হচ্ছে আর এফ দ্বারা আমরা প্রকাশ করি, এবং সেটার ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 0.1 ওহম। ওকে, এখন এটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে এখানে কিন্তু হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের কথা বলা হচ্ছে। সো এই যে ফিগারটা এটা কিন্তু আসলে কোশ্চেনে দেওয়া থাকবে না, এটা কিন্তু আপনাদেরকে নিজেদেরকে ড্র করে নিতে হবে। এখান থেকে বুঝতে হবে যে দুইটা সেমিকন্ডাক্টর ডায়োড ফরওয়ার্ডে থাকলে হচ্ছে দুটাই ফরওয়ার্ড বায়াসে থাকে, দেন হচ্ছে আমরা যদি উল্টায় দিয়ে দেন হচ্ছে বাকি দুটো ফরওয়ার্ডে চলে যায়। সো এই ব্যাপারটা থেকে আপনাদেরকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ারের কথা বলছে। সো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের যে সার্কিটটা এটা হচ্ছে আমরা উপরে ড্র করে নিয়েছি। দেন আমরা এখানে লিখতে পারি যে ফর ফুল ওয়েভ রেকটিফায়ার, ফর ফুল ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য আমরা কাজ করব। সো এটার জন্য আমরা কিন্তু আইডিসির যে সূত্রটা এটা কিন্তু জানি,
যে 2im বাই হচ্ছে পাই, তাই না? ইয়েস। এখন এখান থেকে আমরা কোন কোন ভ্যালুগুলো জানি আর কোন কোন ভ্যালুগুলো বের করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। এই যে im, এই ভ্যালুটা কিন্তু আমরা জানি না, বাট আমরা কিন্তু আসলে আমাদের যে আইডিসি সেই ভ্যালুটা কিন্তু আমরা জানি, এটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে। আবার পাইয়ের ভ্যালু তো আমরা জানি, সো এখান থেকে কিন্তু ইজিলি আমরা আইএম এর যে ভ্যালুটা এটা কিন্তু বের করে ফেলতে পারবো, রাইট? সো এই কোশ্চেন থেকে আইএম ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে আইডিসি ইনটু পাই ডিভাইডেড বাই হচ্ছে 2, রাইট? সো এই ক্যালকুলেশনটা যদি আমরা করে ফেলি, যেমন আইডিসি যে ভ্যালুটা সেটা হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার এবং আমাদের পায়ের ভ্যালু হচ্ছে 3.1416 ডিভাইডেড বাই হচ্ছে 2। সো এই ক্যালকুলেশনটা করলে আমরা ফাইনালি যেটা পাচ্ছি আইএম এর ভ্যালুটা সেটা হচ্ছে 15.708, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। ওকে, সো আমরা আইএম এর যে ভ্যালুটা সেটা কিন্তু পেয়ে গেলাম। ওকে, এবার আমাদের কিন্তু আরএমএস এর যে ভ্যালুটা এটা কিন্তু আসলে ভিআরএমএস যেটা সেটা কিন্তু দেওয়া ছিল। তাহলে আমরা আইআরএমএস টা বের করে নিই, তাহলে ভি বাই আই এই ব্যাপারটা দিয়ে হচ্ছে আমরা ইজিলি কিন্তু বের করে ফেলতে পারবো একটা ব্যাপার। সো এই জন্য আমরা যেটা করছি, আমরা আইএম এবং আইআরএমএস এর মধ্যে কিন্তু একটা সম্পর্ক জানি যে আমরা যদি আইআরএমএস টা বের করতে চাই, সিম্পলি আমাদের আইএম টাকে কি করতে হয়, √2 দ্বারা ভাগ করে দিতে হয়, তাহলে আমরা ভ্যালুটা পেয়ে যাই। সো 15.708 যেটা ছিল এটাকে √2 দ্বারা যখন ডিভাইড করে দিচ্ছি, আমরা ফাইনালি এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 11.107 এম্পিয়ার। সো এটা হচ্ছে আমাদের আইআরএমএস এর ভ্যালু। এখন টোটাল রেজিস্ট্যান্সটা আমরা বের করে ফেলতে পারবো না, ইজিলি কিন্তু বের করে ফেলতে পারবো যে আর টোটাল, যেটা আর ইকুয়ালস টু আমরা কি জানি, আর ইকুয়ালস টু হচ্ছে আমাদের কি, ভি বাই আই, রাইট? এই যে ইকুয়েশনটা এটা তো আমরা জানি। So, এটা এই ফর্মুলাটা ইউজ করে এখানে কি করতে পারি, আমরা আর টোটালের জায়গায় লিখতে পারি যে আমাদের যে ভিআরএমএস যেটা হচ্ছে কোশ্চেনে দেওয়া ছিল, এই ভিআরএমএস ডিভাইডেড বাই কি করতে পারি, আইআরএমএস বলতে পারি। আইআরএমএস আমরা মাত্র বের করে ফেললাম, দুটি আরএমএস ফরম্যাটে আছে, সো ভি বাই আই আমরা বলতেই পারি। সো এখন জাস্ট ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই, যে ভিআরএমএস যেটা এই ভ্যালুটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল যেটা 20 ভোল্ট, ডিভাইডেড বাই আরএমএস, আইআরএমএসটা হচ্ছে মাত্র আমরা বের করলাম যে 11.107। সো এই ক্যালকুলেশনটা সিম্পলি করে দিলেই হচ্ছে আমরা এখান থেকে ফাইনালি 1.80 ওহম এটা হচ্ছে পেয়ে যাব। সো আপনারা একটু জিনিসটা একটু খেয়াল করেন যে আমি আসলে কি করেছি। আমাদের এখানে কোশ্চেনে কিন্তু বলা ছিল যে দুটো ডায়োড ইউজ করা হচ্ছে, প্রত্যেকটা আরএফ বা হচ্ছে যে ফরওয়ার্ড রেজিস্ট্যান্সটা সেটা ভ্যালুটা দেওয়া আছে, এবং আমাদের হচ্ছে সাপ্লাই যেটা মিন কারেন্ট যেটাকে আইডিসি দ্বারা প্রকাশ করছি, অ্যাভারেজ কারেন্ট, মিন কারেন্ট, এগুলো বলে আপনারা বুঝে নেবেন যে এটা হচ্ছে আইডিসি। সো আইডিসির ভ্যালুটা দেওয়া আছে, এবং আমাদের ফাইনালি হচ্ছে যেটা হচ্ছে ভিআরএমএস সেটা কিন্তু দেওয়া আছে যে 20 ভোল্ট। আমরা ফার্স্টে কি করে ফেললাম, যে ভ্যালুগুলো দেওয়া ছিল এগুলো লিখে ফেললাম, এবং ফুল ওয়েভ রেকটিফিকেশন যে হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট, এটা আমাদের বুঝে নিতে হবে কোশ্চেনটা পড়ার মাধ্যমে। তারপর আইডিসি যে সূত্রটা, সিম্পলি এটা বসিয়ে দিলে এখান থেকে আমরা আইএম এর ভ্যালুটা পেয়ে যাই। বাট আমাদের কিন্তু ভিআরএমএস দেওয়া ছিল, নট আইএম, ম্যাক্স কারেন্টটা না, আমাদের দরকার আরএমএসটা। সো আমরা জাস্ট কিন্তু আইএম এবং আরএমএস এর সম্পর্কটা জানি, সম্পর্কটা আমরা জাস্ট বসিয়ে দিলাম, এবং ফাইনালি এখান থেকে কিন্তু আরএমএসটা পেয়ে গেলাম। এখন ভিআরএমএস জানা, আইআরএমএস জানা, তাহলে ভি বাই আই বসাই দিলে কিন্তু আমরা আর টোটাল, অর্থাৎ আমাদের এই সার্কিটের যে টোটাল রেজিস্ট্যান্স সেইটা হচ্ছে আমরা পেয়ে গেছি। বাট আমাদের কি আসলে টোটাল রেজিস্ট্যান্সটা দরকার? না, আমাদের আরএলটা দরকার। তাহলে এখানে আর কি রেজিস্ট্যান্স আছে বলেন তো? এই যে একটা আরএফ, রাইট? ফরওয়ার্ড রেজিস্ট্যান্স আরএফ ছিল প্রত্যেকটা ডায়োডের জন্য, রাইট? সো এই যে ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্স, ফরওয়ার্ড রেজিস্ট্যান্স আরএফ, এটা কিন্তু আমাদেরকে কনসিডারেশনে আনতে হবে। তার মানে এখানে যেহেতু দুটো ডায়োড কাজ করছে, তাইলে প্রত্যেকটার জন্য 0.1 হলে দুটো ডায়োডের জন্য আমরা আসলে আমাদের যে টোটাল যে আরএফ এটা কত পাবো, আমরা বলতে পারি যে টোটাল আরএফ, হ্যাঁ, অথবা আরএফ প্রাইম এটাকে প্রকাশ করতে পারি যে 2 ইন্টু আমাদের পার ডায়োডের জন্য ছিল 0.1 করে, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি 0.2 ওহম। এখন এই টোটাল যে আর ছিল এখান থেকে কিন্তু এই আরএফটা বাদ যাবে, তাহলে হচ্ছে ফাইনালি আমরা আরএলটাকে পাবো, তাই তো? আমাদের টোটাল, সাপোজ আমরা একটা কিছু বের করেছি, এখানে হচ্ছে একটা পোর্শন আরএল আর একটা পোর্শন হচ্ছে আরএফ, তাহলে
টোটালটা থেকে যদি আমরা আরএফ পোর্শনটা বাদ দিয়ে দিই তাহলে আমরা আরএলটাকে পেয়ে যাচ্ছি, রাইট? সো এই ব্যাপারটাই হচ্ছে সিম্পলি আমরা এখানে করব, যে অতএব এখান থেকে হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের যে বের করা যেটা দরকার, যে আরএল রেজিস্ট্যান্স, হ্যাঁ আরএল রেজিস্ট্যান্স, এটার ভ্যালুটা কত হবে? আমরা টোটাল যেটা 1.80, এখান থেকে হচ্ছে 0.2 এটাকে মাইনাস করে দিচ্ছি, এবং ফাইনালি আমরা এখান থেকে যে অ্যান্সারটা পাচ্ছি সেটা হচ্ছে 1.60 ওহম। সো এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড অ্যান্সার 1 নম্বরের জন্য। ওকে, সো আই থিঙ্ক এই ব্যাপারটা ক্লিয়ার, আপনাদের 1 নম্বরটা ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে আমরা 2 নম্বরটাতে যাচ্ছি, যে 2 নম্বর ম্যাথটা আমি এখানে করে দিচ্ছি যেহেতু নিচে জায়গা নেই। সো 2 নম্বর ম্যাথটাতে আমাদেরকে বলেছে যে ইফিসিয়েন্সি অফ দ্য সার্কিট। সো ইফিসিয়েন্সি বের করার জন্য আমি হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আপনাদেরকে ডিরেক্ট বলেছিলাম একটা সূত্র আপনারা ইউজ করবেন, যে ইফিসিয়েন্সি, এটাকে হচ্ছে আমরা এটা দ্বারা প্রকাশ করলাম, এটা হচ্ছে 0.821 ডিভাইডেড বাই 1 প্লাস RF/RL। এই সূত্রটা আপনারা ডিরেক্টলি ইউজ করতে পারেন, কারণ কনস্ট্যান্ট যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা আসলে মিনিমাইজ করে ফাইনালি এই সূত্রটাই পাই। সো এখানে জাস্ট ভ্যালুগুলো, আচ্ছা আপনাদের হচ্ছে আমি ইলাবোরেট সূত্রটাও কি লিখে দিব, এটা কি আপনাদের জন্য বেটার হয়? যেমন ইলাবোরেট যে সূত্রটা সেটা হচ্ছে এরকম ছিল, যে আই স্কোয়ার আইডিসি স্কোয়ার, এটার সাথে হচ্ছে আরএলটা গুণ আকারে ছিল, ডিভাইডেড বাই হচ্ছে আই স্কোয়ার আরএমএস যেটা আছে সেটা, তার সাথে হচ্ছে ফাইনালি আমরা আরএল প্লাস করে দিচ্ছি হচ্ছে আরএফ, যেটা আমাদের টোটাল যেটা পেয়েছি ওইটা, দেন এটার সাথে আসলে মাল্টিপ্লাই করব আমরা 100, যেহেতু আমরা হচ্ছে কি করতে চাই, আমরা ইফিসিয়েন্সিটা বের করতে চাই। সো ইফিসিয়েন্সিটা আমরা সবসময় হচ্ছে 100-তে হিসাব করি, তাই না? পার্সেন্টেজে হিসাব করি। সো এখানে হচ্ছে আমরা সিম্পলি 100টাকে গুণ করে দিচ্ছি। সো এই যে ফর্মুলাটা, এটাকে হচ্ছে আমরা এফিশিয়েন্ট করি যখন যখন আমরা হচ্ছে ক্যালকুলেশন করি, তখন ফাইনালি এরকম একটা ফরম্যাটে পাই। সো আমি শর্টকাটে এটাকে সাজেস্ট করব আপনাদের ইউজ করতে। আপনারা চাইলে এই উপরের যেটা আছে এটাকে ইউজ করতে পারেন, এটা আসলে আপনাদের পার্সোনাল চয়েস। সো এটা ইউজ করা একদিক থেকে বেটার, বাট এটা নিচেরটা ইউজ করলে যে হবে না তা না। সো এখানে হচ্ছে 0.821 ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস RF এর যে ভ্যালুটা সেটা হচ্ছে আমরা পেয়েছি 0.2, আর ডিভাইডেড বাই RL এর যে ভ্যালুটা সেটা হচ্ছে আমরা পেয়েছি 1.60। সো এই ক্যালকুলেশনটা যদি সিম্পলি আমরা করে ফেলি তাহলে আমরা যে ইটার যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে, আমরা একটু ক্যালকুলেশনটা করে দেখি কত আসে। আমরা হচ্ছে পাচ্ছি এখানে 0.72, ওকে 0.72 এরকম একটা কিছু পাচ্ছি আমরা। সো এখানে হচ্ছে অবভিয়াসলি আমি যেটা বলেছিলাম যে এটার ভ্যালু সবসময় হচ্ছে 100-এ হিসাব করা হয়, পার্সেন্টেজে হিসাব করা হয়, জাস্ট এটার সাথে 100টা যদি আপনারা গুণ দিয়ে দেন তাহলে আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন 72 দশমিক হচ্ছে আপনার 0.72 ইন্টু 100, 72 দশমিক সামথিং, বাট এক্স্যাক্টলি 72 আসতেছে কজ হচ্ছে আমরা দশমিকের পর দুটো ঘর নিয়েছি। সো 0.729 আপনারা নিতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 72.9, রাইট? সো এরকম একটা কিছু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন, এত পার্সেন্ট। ওকে, সো ইফিসিয়েন্সিটা আমরা দেখে ফেললাম। এবার হচ্ছে আমরা যাচ্ছি নেক্সট ম্যাথটাতে। এটার কিন্তু দুটো পোর্শন ছিল যেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আপনারা চাইলে ছবি উপরের এই সূত্রটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বেটার, বাট আমি শর্টকাটে হচ্ছে নিচের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। স্টুডেন্ট লাইফে করেছিলাম, মানে হচ্ছে আমি যখন আপনাদের কোর্সটা করেছিলাম তখন এটা ইউজ করেছিলাম, আমাদের স্যার এটাকে রিকমেন্ড করেছিল। সো এটা জাস্ট একটু দেখালাম। তো এই ছিল। দেন হচ্ছে আমরা নেক্সট ম্যাথটাতে যখন মুভ করছি, এখানে বলা হচ্ছে ইন দ্য ল্যাবরেটরি ইউ আর প্রোভাইডিং উইথ 72 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই, অর্থাৎ এই যে পাওয়ার সাপ্লাইটা এটা হচ্ছে 72 ভোল্ট। আপনাদের এই সার্কিটটা কিন্তু দেওয়া ছিল না, মোটেই সার্কিটটা দেওয়া থাকবে না, এটা নিজেদেরকে ড্র করে নিতে হবে। এটি হচ্ছে আপনাদের, এটার জন্য কিন্তু মার্ক থাকবে যে ডিসি সাপ্লাই বলছে যখনই, তখনই হচ্ছে ইনপুটের এখানে হচ্ছে আমরা 72 ভোল্ট ডিসি দিয়ে দিচ্ছি। দেন 16 ভোল্টের জেনার ডায়োড রয়েছে, আমাদের যে জেনার ডায়োডটা, হ্যাঁ সেটার কত, এটার ভ্যালুটা হচ্ছে 16 ভোল্ট করে। ওকে, এবার সিরিজ রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া হচ্ছে যেটা হচ্ছে 2 কিলো ওহম। সো এটা হচ্ছে ওহম হতো। ওকে, সো এই যে 2 কিলো ওহম সিরিজে আমরা বসিয়ে দিলাম আরএস,
এবার হচ্ছে লোড রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা সেটাও কিন্তু বলা হচ্ছে যে 4 কিলো ওহম। তার মানে হচ্ছে এই যে লোড রেজিস্ট্যান্স 4 কিলো ওহম আমরা জাস্ট সার্কিটে বসিয়ে দিলাম। এবার ইউ আর রিকোয়ার্ড টু ডিজাইন এ ভোল্টেজ স্টেবিলাইজার টু প্রোভাইড এ স্টেবল ভোল্টেজ অ্যাপ্রক্সিমেট 48 ভোল্ট ফর আ সেন্সিটিভ ডিভাইস ইউজিং অ্যাভেলেবল জেনারেল ডায়োডস। সো আমাদের এই যে ডিজাইন করতে বলছে, এই যে ভোল্টেজ স্টেবিলাইজারটা ডিজাইন করতে হবে, অর্থাৎ আপনাদের যে সার্কিটটা সেটা ডিজাইন করতে হবে, এটার জন্য মার্ক রয়েছে অবভিয়াসলি। তাহলে একটা জিনিস একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে এখানে হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স বলেছে 2 কিলো ওহম। এই জন্য হচ্ছে আমরা এই যে ভোল্টেজের সাথে সিরিজে আরএস 2 কিলো ওহম বসিয়ে দিয়েছি। ওকে, দেন হচ্ছে আমাদেরকে বলেছে যে লোড রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 4 কিলো ওহম। সো এই যে আউটপুট সেকশনে এই যে লোড রেজিস্ট্যান্স আরএল এখানেই কিন্তু থাকে, অলওয়েজ আমরা দেখে এসেছি। সো 4 কিলো ওহম আমরা বসিয়ে দিয়েছি। এবং আপনাদের আরেকটা একটা মজার ব্যাপার যে আমাদের যে স্টেবল ভোল্টেজ মানে যে ভোল্টেজটাতে আমরা ফিক্স করে দিব সেই স্টেবল ভোল্টেজটা হচ্ছে 48 ভোল্ট। তাহলে আপনারা জেনার ডায়োড যেটা ইউজ করছেন সেই জেনার ডায়োডের যে ব্রেকডাউন ভোল্টেজ সেটা কত 16 ভোল্ট, বাট আপনাদেরকে ভোল্টেজটা স্টপ করতে বা কনস্ট্যান্ট করতে বলছে 48 ভোল্টে। তাহলে কি আসলে একটা জেনার ডায়োড ইউজ করে এটা পসিবল? কখনোই পসিবল না। তাহলে 4 ষোলং সরি 3 ষোলং হচ্ছে 48, রাইট? 16 × 2 = 32, 3 ষোলং 48। তার মানে তিনটা জেনার ডায়োডকে যদি আমরা সিরিজে বসাই তাহলে আমরা ফাইনালি 16 + 16 + 16 মানে হচ্ছে 48 ভোল্ট যেটা এটাকে জেনারেট করতে পারবো। এজন্যই আমরা এখানে হচ্ছে এই দেখেন মাঝখানে এখানে কিন্তু আপনারা যখন এমনিতে দেখেছেন তখন হচ্ছে একটা ডায়োড থাকতো। কারণ হচ্ছে সাপোজ এখানে যদি বলতো যে আমাদের ভোল্টেজটাকে কনস্ট্যান্ট বা স্টেবল করতে হবে 16 ভোল্টে, সেক্ষেত্রে আমরা একটা জেনারেল ডায়োড ইউজ করলেই হয়ে যেত। কারণ এক একটা জেনারেল ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ 16 ভোল্ট। সেই 16 ভোল্টে যখন যেত সে হচ্ছে স্টপ করে দিত। বাট এখানে কিন্তু স্টপ করতে বলেছে বা কনস্ট্যান্ট করতে বলেছে 48 ভোল্টে, 48 ভোল্টে। সো অবভিয়াসলি কিন্তু আমাদেরকে তিনটা জেনারেল ডায়োড ইউজ করতে হবে সিরিজে, তাহলেই আমরা 16 + 16 + 16 টোটাল হচ্ছে 48 ভোল্ট যেটা এখানে জেনারেট করতে পারবো। অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু এই 48 ভোল্টে কনস্ট্যান্ট করতে পারবো। সো এই ব্যাপারটা হচ্ছে বুঝতে হবে এবং এটা ড্র করাটা কিভাবে আসলে ড্রটা করতে হবে, সিরিজে যে তিনটা ডায়োডকে অ্যাড করতে হবে এই ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে বুঝে বুঝে ফিগারটা ড্র করতে হবে। এবার আমরা হচ্ছে আমাদের যে ম্যাথমেটিক্যাল যে পোর্শনটা সেটার দিকে আসি এবং দেখি যে আমাদের আসলে কি কি জিনিসকে বের করতে বলেছে। সো আমরা যখন ম্যাথমেটিক্যাল পোর্শনটাতে মুভ করলাম তখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 1 নম্বর যে ম্যাথটা রয়েছে সেখানে হচ্ছে বলছে দ্য আউটপুট ভোল্টেজ বের করতে। তাহলে এটা তো আসলে বাচ্চামি একটা কোশ্চেন হয়ে গেল, কারণ আউটপুট ভোল্টেজটা তো আমাদেরকে অলরেডি বলেই দিয়েছে, তাই না? সো আমরা যখন এই যে তিনটা জেনারেল ডায়োডটাকে একসাথে সিরিজে করব তখন আসলে আমরা আউটপুট তো 48 ভোল্টের বেশি কখনোই পাবো না, রাইট? সো এই ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে এখানে বলতে হবে যে আউটপুট ভোল্টেজ যেটা পাচ্ছি সেটাকে ভি আউট দ্বারা আমরা প্রকাশ করতে পারি। হ্যাঁ, এই ভি আউটটা আমরা কত পাচ্ছি? আহ, আমরা হচ্ছে 48 ভোল্ট পাচ্ছি, রাইট? কারণ আমাদের যে জেনার ডায়োড গুলো রয়েছে তারা কি করবে, তারা কিন্তু তিনটা জেনার ডায়োড সিরিজে থাকার কারণে অ্যাকচুয়ালি সম্মিলিতভাবে 48 ভোল্টে গিয়ে আমাদের এই ভি আউটটাকে ফিক্স করে দিবে। সো এটি হচ্ছে আমাদের প্রথমটার জন্য আনসার। এবার আমরা সেকেন্ড যে প্রশ্নটা এটার জন্য মুভ করছি। দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস সিরিজ রেজিস্ট্যান্স। আমাদের এই যে সিরিজ রেজিস্ট্যান্স মানে আরএস যে রেজিস্ট্যান্স রয়েছে এটার মধ্যে আসলে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে এই ব্যাপারটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তাহলে একটা কমন সেন্স থেকে আপনারা একটা জিনিস একটু চিন্তা করার ট্রাই করুন যে আমাদের যে ভি আউট, রাইট, যে ভি আউট আমরা যেটা পাই সেটা আসলে কত ভোল্ট? আমরা মাত্রই কিন্তু দেখলাম যে এটা হচ্ছে 48 ভোল্ট। আবার আমরা এখান থেকে যে সাপ্লাইটা দিচ্ছি সেটা কত দিচ্ছি? সেটা হচ্ছে 72 ভোল্ট। তাহলে আমরা 72 ভোল্ট নিয়ে রওনা দিচ্ছি এবং এই রেজিস্ট্যান্সটা ক্রস করার সাথে সাথে আমরা এই পয়েন্টে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের যে ভোল্টেজটা, হ্যাঁ, সেটা কিন্তু কত হয়ে যাচ্ছে? 48 হয়ে যাচ্ছে। তাহলে 72 থেকে 48 হয়ে গেল, কমে গেল। কোথায় কমে গেল? এখানে জাস্ট একটা কম্পোনেন্টসে আছে যেটা হচ্ছে আরএস রেজিস্ট্যান্স। তার মানে এই রেজিস্ট্যান্সের মধ্যেই ভোল্টেজটা ড্রপ হয়ে গেছে, রাইট? সো ইজিলি কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো ব্যাপারটা আমি একটু লিখে দিই যে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস সরি সিরিজ রেজিস্ট্যান্স, যেটাকে আমরা আরএস দ্বারা প্রকাশ করেছি। সো আমরা ভোল্টেজ যে নিয়ে যেহেতু কাজ করছি সো এটাকে আমরা বলতে পারি যে ভিআরএস। ওকে, সো এই ভিআরএস এর যে ভ্যালুটা সেটা কত হবে? আমরা 172 ভোল্ট নিয়ে হচ্ছে রওনা দিয়েছি এবং ওই সাইডে গিয়ে দেখেছি 48 রয়েছে আমাদের অবশিষ্ট। সো
সিম্পলি আমরা করে দিতে পারি যে 72 মাইনাস হচ্ছে 48, রাইট, এত ভোল্ট। তাহলে এই বিয়োগ ফলটা করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 24 ভোল্ট, রাইট। সো এই যে আমরা হচ্ছে ইজিলি পেয়ে গেলাম যে ভিআরএস অর্থাৎ আমাদের এই সিরিজ রেজিস্ট্যান্সের মধ্যে কি পরিমাণ ভোল্টেজ ড্রপটা হচ্ছে। ওকে, সো এই জিনিসটাকে আপনারা ডিরেক্ট না লিখে একটু ভেঙে ভেঙেও জিনিসটাকে লিখতে পারেন যে আমরা হচ্ছে ভিআরএস এর ভ্যালুটা কিভাবে পাই, আমাদের যে টোটাল যেটা সাপ্লাই দিচ্ছি ভিডিসি, সেটাকে আমরা মাইনাস, সেটা থেকে আমরা মাইনাস করছি ভি আউটটাকে, তাই তো। মানে হচ্ছে আপনারা জাস্ট এখানে একটু বলে দিতে পারেন যে আমরা যে ভিডিসিটা সাপ্লাই দিচ্ছি সেখান থেকে আমরা ভি আউটটাকে কিন্তু মাইনাস করছি, এবং ফাইনালি আমরা কিন্তু এখান থেকে আসলে এটা পাচ্ছি। হ্যাঁ, সো এবার হচ্ছে আমরা যাচ্ছি নেক্সট 3 নাম্বার যে ম্যাথটা রয়েছে সেটা সলভ করার দিকে। 3 নাম্বার ম্যাথটাতে আমাদেরকে বলেছে যে দ্য কারেন্ট থ্রু জেনার ডায়োড, আমাদের যে জেনার ডায়োড গুলো এটার মধ্য দিয়ে আসলে এই যে এই পোর্শনটার মধ্য দিয়ে আসলে কি পরিমাণ কারেন্ট পাস হচ্ছে এই ব্যাপারটা জানতে চেয়েছে। সো আপনারা কিন্তু একটা ইকুয়েশন জানেন যে আমাদের যে এখানে যে আমরা সাপ্লাই দিচ্ছি যে কারেন্টটা, এটা হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই তো। একটা হচ্ছে লোড কারেন্টে চলে যাচ্ছে যেটাকে আমরা আইএল দ্বারা প্রকাশ করি, যেটা হচ্ছে আপনাদের আরএল এ ভিজিবল হবে। দেন আরেকটা হচ্ছে জেনার ডায়োডে চলে যাচ্ছে যেটাকে আমরা আইজেড দ্বারা প্রকাশ করি, তাই তো। সো এখন এখানে যেহেতু আমরা আরএস বলেছি, তাহলে এই কারেন্টটাকে, এই যে এখানে যে কারেন্টটা যাচ্ছে এটাকে আইএস দ্বারা বলতে পারি। তো এই আইএসটাই হচ্ছে আইএল এবং আইজেড এই দুটো অংশে বিভক্ত হয়ে যাচ্ছে, তাই তো। সো আমরা বলতে পারি আইএস ইজ ইকুয়াল টু আইএল প্লাস হচ্ছে আইজেড, রাইট। সো এখন আমাদেরকে বের করতে বলেছে এই যে আইজেড এটার ভ্যালুটা। সো আমরা ইজিলি এখান থেকে বলে ফেলতে পারি যে আইজেড ইকুয়ালস টু হচ্ছে আমাদের আইএস থেকে আইএল এর ভ্যালুটা সিম্পলি বাদ চলে যাবে। এখন আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন যে এই যে আইএল এটার ভ্যালু কিন্তু ইজিলি বের করা যায়। কেন? কারণ আমাদের এখানে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা কিন্তু আমরা দেখেছি যে এখানে হচ্ছে 48 ভোল্টে আমাদেরকে এখানে কি করে ফেলবে, স্টপ করে ফেলবে বা কনস্ট্যান্ট করে ফেলবে। সো আমরা বলতে পারি যে আমাদের যে ভিএল সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 48 ভোল্ট, এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আর এল সেটা কত, 4 কিলো ওহম, এটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে। সো এখান থেকে কি আমরা ইজিলি আমাদের যে আই জেড এটার ভ্যালু কি, সরি আই এল এটার ভ্যালুটা কি বের করে ফেলতে পারবো না? হ্যাঁ। সো এটা হচ্ছে 3 নম্বর পোর্শনটাতে কিন্তু আপনারা অবভিয়াসলি করবেন, এটা এখানে না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছিলাম। সো এখানে কিন্তু আপনারা এই জিনিসটা লিখতে পারেন যে আমরা হচ্ছে ভিএলটা 48 ভোল্ট এটা পাচ্ছি, আবার হচ্ছে আমরা আর এলটা যেটা সেটা কত পাচ্ছি, সেটা কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল যে 4 কিলো ওহম। তাহলে এখান থেকে আমরা ইজিলি কিন্তু আই এল এর যে ভ্যালুটা সেটা কিন্তু বের করে ফেলতে পারি, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, তাই তো। সো এই ক্যালকুলেশনটা যদি আপনারা করেন তাহলে হচ্ছে 12 মিলি অ্যাম্পিয়ার পেয়ে যাবেন, রাইট। সো আইএল এর ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা কি, সেটা হচ্ছে আইএস এর ভ্যালু। এখন আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এই যে আইএস এই পোর্শনটাতে একটু আগেই আমরা বের করলাম 2 নাম্বার পোর্শনটাতে যে এখানে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে। সো ভি এর ভ্যালুটা আমরা জানি যে 24 ভোল্ট, রাইট। আবার এখানে যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা 2 কিলো ওহম, এটা কিন্তু কোশ্চেনেই দেওয়া আছে আরএস। তো আবার সেম ভাবে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের হচ্ছে ভিআরএস যেটা সেটাই হচ্ছে আমরা 2 নং হতে পেয়েছি 24 ভোল্ট। এখানে আপনারা বলতে পারেন যে 2 নং হতে, সরি এখানে হচ্ছে বাংলা তো আসলে আমাদের লেখা যাবে না, আমাদেরকে লিখতে হবে যে ফ্রম টু, আমরা এই জিনিসটা পেয়েছি। আবার আমাদের যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা আর এস এটা কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়াই ছিল যে 2 কিলো ওহম। সেখান থেকে কিন্তু আমরা ইজিলি আমাদের যে আইএস সেটা কিন্তু বের করে ফেলতে পারি যে 24 ডিভাইডেড বাই হচ্ছে 2। ফাইনালি আমরা এখান থেকেও পাচ্ছি 12 মিলি অ্যাম্পিয়ার। এবার আমাদের আইজেড এর ভ্যালুটা যদি আমরা করে ফেলি যে 12 মাইনাস 12 মিলি অ্যাম্পিয়ার, বা আমরা বলতে পারি 0 মিলি অ্যাম্পিয়ার। তার মানে আমাদের এই আইজেড এর মধ্যে দিয়ে আসলে কোনো কারেন্ট পাস হচ্ছে না। সো ফাইনালি হচ্ছে আমরা বের করতে পেরেছি। সো আমাদের এই ম্যাথটা হয়ে গেল। এবার আমরা নেক্সট যে ম্যাথটা সেটাতে মুভ করছি, এবং এটা আমাদের জন্য লাস্ট ম্যাথ এই কোশ্চেনের। সো এটা সলিউশন অ্যাপ্রোচটা আমরা একটু দেখা ট্রাই করি যে আসলে এখানে কি হচ্ছে। আমাদেরকে ফার্স্টে বলেছে যে বেস কারেন্টটা বের করতে, আইবি এটার যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদেরকে বের করতে বলেছে। সো আমি আপনাদের বলেছিলাম এরকম যখন সার্কিট থাকবে অবভিয়াসলি আপনারা কেভিএল ইউজ করবেন। সো আমি এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করছি। সো ডিরেকশনটা আমি অ্যাজিউম করে নিচ্ছি এরকম। সো জাস্ট হচ্ছে আমরা ডিরেকশন ওয়াইজ ইয়েগুলোকে, চিহ্নগুলোকে দিচ্ছি। সো যখন আমরা ব্যাটারির জন্য চিহ্ন দিব অবভিয়াসলি পজিটিভ সাইডে এবং নেগেটিভ সাইড ব্যাটারির যা আছে তাই থাকবে। এখন আমরা যখন এই কম্পোনেন্ট গুলোতে, যেহেতু আমরা হচ্ছে রোটেশনটা অ্যাজিউম করছি এরকম, সো আমরা এই যে
এভাবে যাচ্ছি। সো এভাবে যাচ্ছি যেহেতু যাওয়ার পথে সবগুলোকে আমরা প্লাস দিব, আর অপোজিট সাইডে মাইনাস দিব। এই যে যাচ্ছি, সো এখানে প্লাস, এখানে মাইনাস। এই যে যাচ্ছি, রওনা দিচ্ছি, এই যে এই সাইড থেকে এই সাইডে যাচ্ছি, এরকম যাচ্ছি, রাইট? সো এখানে হচ্ছে এই যে এই কম্পোনেন্ট, এখানে হচ্ছে প্লাস, এই জাংশনটাতে এটা হচ্ছে মাইনাস। আবার সেম ভাবে যাচ্ছি 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 যাচ্ছি, এখানে কিন্তু মাইনাস পেয়ে গেছি, কারণ ওটা কিন্তু আমাদের সোর্সে আমরা কখনো হাত দিব না। ভোল্টেজ যেটা থাকবে হচ্ছে আমাদের ব্যাটারিতে, সেটা অলওয়েজ যা থাকবে তাই, অর্থাৎ এই যে বড় সাইনটা এটা হচ্ছে প্লাস ইন্ডিকেট করে, এবং ছোট সাইন সেটা হচ্ছে মাইনাস ইন্ডিকেট করে, এটা তো আমরা জানি, রাইট? সো আমাদের শুধু কম্পোনেন্ট, বাকি কম্পোনেন্ট গুলোতে প্লাস মাইনাস বসানোর দরকারটা রয়েছে। যখন আমরা কেভিএল এর লুপটা যেদিকে ঘোরাবো সেই অনুযায়ী প্লাস মাইনাস গুলোকে দিব। এবার আমরা যদি এখানে হচ্ছে সিম্পলি আমাদের যে কেভিএল সেটা হচ্ছে অ্যাপ্লাই করে ফেলি। হ্যাঁ, যে আমরা এখানে বললাম যে অ্যাপ্লাইং কেভিএল ইন কোডটাতে, এই যে ইনপুট বলতে পারি, অথবা হচ্ছে এখানে হচ্ছে এবিসিডি দিয়ে নামও দিয়ে দিতে পারি, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। ইনপুট সার্কিটটা যেটা আছে সেখানে হচ্ছে যদি আমরা কেভিএলটা অ্যাপ্লাই করে ফেলি, তাহলে হচ্ছে আমরা কি পাচ্ছি দেখেন। কেভিএল মানে হচ্ছে সবগুলো ভোল্টেজ ফর্মে নিতে হবে। তাহলে আমরা ফার্স্টে যদি এখান থেকে স্টার্ট করি, তাহলে এখানে আমাদের যে কারেন্টটা সেটা হচ্ছে আইবি, তার সাথে জাস্ট আরবিটা গুণ হয়ে যাবে। এটা আমি লেকচার ভিডিওতে ক্লিয়ারলি বুঝিয়েছি যে কিভাবে হয় এটা। আমরা কিন্তু আরেকবার একটু বলি যে ভি ইজ ইকুয়াল টু আই আর, এটা জানি তাই তো। সো আমরা এখানে গিয়ে আসলে একটা রেজিস্ট্যান্স পাচ্ছিলাম, বাট আমরা কি আসলে রেজিস্ট্যান্স ফরম্যাটে লিখতে পারবো? না, আমাদেরকে ভোল্টেজ ফরম্যাটে লিখতে হবে, কারণ আমরা কেভিএল অ্যাপ্লাই করছি, কিরশফস ভোল্টেজ ল। এই জন্য আমরা এখানে যে কারেন্টটা সেটা ছিল আইবি, এখানে যে কারেন্টটা পাস হচ্ছে সেটাই তো আইবি, রাইট? বেস কারেন্ট, সেটা জাস্ট গুণ করে দিলাম। ওকে, এবার আমরা প্লাস দিচ্ছি, এখানে যে জাংশনটা সেটার নাম কি? এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে আমাদের কি ফাইনালি এমিটার, তাহলে বেজ এমিটার। সো আমরা এটাকে ভিবিই বলছি। ওকে, এবার আগাচ্ছি আগাচ্ছি, এখানে গিয়ে হচ্ছে আমরা মাইনাস একটা চার্জ পাচ্ছি, কত সেটা, সেটা হচ্ছে ভিবিবি ইজ ইকুয়াল টু আমরা জিরো বলতে পারি। এখন এটাকে জাস্ট যদি সলভ করি, তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই ভিবিবিটাকে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে পারি, রাইট? এরকম বলতে পারি। দেন এখানে যা আছে আমরা তাই রাখতে পারি। এভাবে ইনিশিয়ালি হচ্ছে ব্যাপারটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এবার এখান থেকে আসলে আমাদের কোন ভ্যালুটা অজানা, আমরা আরবি যেটা, আরবি এর যে ভ্যালুটা এটা আমরা জানি। আবার হচ্ছে আমরা এই যে আরবি এর যে ভ্যালুটা, এটা আবার স্কোয়ার ভেবে নিয়েন না। সো আমি এখানে আসলে না দিই, কারণ অনেক স্টুডেন্ট হচ্ছে এটাকে পরে স্কোয়ার ভেবে ফেলতে পারে। সো আরবি এর যে ভ্যালুটা এটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এবং আমাদের ভিবিই এটার ভ্যালুটা কোশ্চেনে দেওয়া নেই, বাট ইনডিরেক্টলি দেওয়া আছে। সো কোশ্চেনটা যদি আমরা একটু পড়ি, দ্য ট্রানজিস্টর শোন ইন ফিগার 1 ইজ সিলিকন। ওকে, সো আমাদের যে ট্রানজিস্টরটা সেটা হচ্ছে সিলিকন ডায়োড দ্বারা তৈরি। সো সিলিকন, আমরা কিন্তু বুঝতে পারছি যে আমাদের এখানে আসলে এই ভ্যালুটা কত হবে, সিলিকনের ক্ষেত্রে কত, 0.7। সো সেটাকে আমরা ইউজ করব অ্যাজ ভিবিই, এবং ভিবিবি যেটা সেটা হচ্ছে 5 ভোল্ট, এটা কিন্তু আমাদেরকে দেওয়া আছে কোশ্চেনে। তাহলে আমাদের শুধুমাত্র আইবিটা এখানে আননোন। সো আমরা ডিরেক্ট বলতে পারি যে আইবি ইকুয়ালস টু আমাদের যে ভিবিবি সেটা থেকে ভিবিইটা বাদ চলে যাবে, তাই তো? এটা যদি রাইট হ্যান্ড সাইডে যায়, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আরবি। সেই ক্যালকুলেশনটা যদি আমরা সিম্পলি করে ফেলি, যে 5 মাইনাস হচ্ছে 0.7, কারণ এটা সিলিকন ছিল এই জন্য আমাদের যে এই যে ভিবিই এইটা, এইখানে হচ্ছে ভোল্টেজ ড্রপটা আমরা কিন্তু 0.7 পাবো, ডিভাইডেড বাই আরবি এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 10 কিলো ওহম। সো কিলো ওহমটা আসলে এখানে লেখার দরকার নেই, আমরা এককের মাধ্যমে এই জিনিসটাকে বুঝিয়ে ফেলবো। সো এই ক্যালকুলেশনটা যদি আমরা করি যে 5 মাইনাস 0.7 ডিভাইডেড বাই হচ্ছে 10, তাহলে আমরা যেটা ফাইনালি পাচ্ছি যেটা সেটা হচ্ছে 0.43 মিলি অ্যাম্পিয়ার। ওকে, সো এই যে যেটা পাইলাম সেটা কিন্তু আইবি এর ভ্যালু, সেটা কিন্তু আমাদেরকে বের করতে বলেছিল, বা বেস কারেন্ট যেটা সেটা। তাহলে হচ্ছে লাস্টে গিয়ে আপনারা বলে দিতে পারেন, অতএব হচ্ছে বেস কারেন্ট, যেটাকে আমরা আইপি দ্বারা প্রকাশ করছি, সেটা হচ্ছে 0.43 মিলি অ্যাম্পিয়ার। সো আমাদের প্রথম যে ম্যাথটা এটা হচ্ছে আমরা সলভ করে ফেলতে পারলাম। এটা হচ্ছে এক নাম্বারটা। এবার হচ্ছে আমরা 2 নাম্বার ম্যাথটাতে মুভ করছি, যে 2 নাম্বার ম্যাথটাতে আমাদের আসলে বলছে কি বের করতে, আমাদেরকে বলছে কালেক্টর কারেন্ট যেটা আইসি, এই ভ্যালুটা বের করতে, রাইট? তাহলে আমরা কি একটা জিনিস জানি যে আমাদের যে বিটা, উই নো, এইভাবে জিনিসটাকে লিখতে পারেন যে আমরা আমরা যে বিটা, এটা সমান আমরা কি বলতে পারি, আমরা হচ্ছে কমন এমিটার এই জিনিসটা দেখেছিলাম যে আউটপুট বাই ইনপুট। সো আউটপুট হচ্ছে কালেক্টর, আর ইনপুটে আমাদের থাকে হচ্ছে আইবি। এখন এই বিটার যে ভ্যালুটা এটা কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল, আপনারা কোশ্চেনটা একটু ভালো করে পড়লে বুঝতে পারবেন যে বিটার ভ্যালু হচ্ছে 150, এবং আইবি এর যে ভ্যালুটা এটা আমরা মাত্র বের করে ফেলেছি। তাহলে এখান থেকে কি ইজিলি আইসি এর ভ্যালুটা বের করা যাবে? অবভিয়াসলি যাবে। সো আমরা আইসি সমান বলতে পারি বিটা ইনটু হচ্ছে আইবি, তাই তো? সো বিটার ভ্যালু হচ্ছে 150 ইনটু আইবি এর ভ্যালু হচ্ছে মাত্র আমরা পেয়েছি 0.43। সো এখান থেকে আমরা ক্লিয়ারলি কিন্তু বলে দিতে পারছি যে আমাদের যে
আইসি এর ভ্যালুটা সেটা হচ্ছে 64.5 মিলি অ্যাম্পিয়ার। ওকে, সো আমরা 2 নাম্বারটাও করে ফেলতে পারলাম। এবার আমরা 3 নাম্বার যে কোশ্চেনটা সেটাতে মুভ করছি। 3 নাম্বার আমাদেরকে বলছে যে কালেক্টর এমিটর ভোল্টেজ অর্থাৎ ভিসিই, এই যে এই পোর্শনটাতে, হ্যাঁ, এখানে হচ্ছে ভিসিই। আমরা জানি কিন্তু যে এখান দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হয় এটা আইসি বা হচ্ছে কালেক্টর, রাইট? সো কালেক্টর কারেন্ট, তার মানে এখানে হচ্ছে কালেক্টর পোর্শন এবং এখানে হচ্ছে এমিটার পোর্শন, তাহলে এই যে এইখানে যে ভোল্টেজ ড্রপটা, হ্যাঁ, সেটি হচ্ছে আমাদের ভিসিই। এই ভিসিই এর ভ্যালুটা হচ্ছে আমাদেরকে বের করতে বলেছে। সো এটা হচ্ছে আমাদের 3 নাম্বারের কনসেপ্ট। তো আপনারা চাইলে এখানে কিন্তু একটা লুপ ঘুরিয়ে, অর্থাৎ এই যে আউটপুট সেকশনটা যেটা রয়েছে আমাদের ভিসিটা আউটপুট সেকশনে, রাইট? সো এখানে হচ্ছে আপনারা সেম ভাবে একটা কেভিএল লুপ ঘুরিয়েও কিন্তু এটা বের করে ফেলতে পারেন, অথবা কমন সেন্স থেকেও কিন্তু এই জিনিসটা বের করে ফেলা যায়। কিভাবে? দেখেন, আমাদের যে ভিসিসি সেটা হচ্ছে আউটপুটে সাপ্লাই হচ্ছে, রাইট? তাহলে এই ভিসিসি টোটাল সাপ্লাই দিচ্ছে 10 ভোল্ট। এখন এই ভোল্টটাই তো আসলে এই রেজিস্ট্যান্স এবং এই জায়গায় আপনাদের হচ্ছে ভিসি এখানে হচ্ছে ড্রপ হয়ে যাবে, তাই না? আর কোনো কম্পোনেন্টস তো নেই। আমরা জানি যে যেটা সাপ্লাই দেওয়া হয় এটা কিন্তু সার্কিটের কম্পোনেন্টস গুলোতে হচ্ছে ডিভাইডেড হয়ে যায় বা ড্রপ হয়ে যায়। তাহলে আমরা যে ভিসিসি যেটা সাপ্লাই দিচ্ছি এটা আসলে কোথায় কোথায় আমাদের ডিভাইড হয়ে যাবে? আমাদের এই যে আরসি তে ডিভাইড হয়ে যাবে এবং আমাদের ভিসিই তে ডিভাইড হয়ে যাবে। তো এটা কি আরসি ফরম্যাটে লেখা যাবে? মোটেই লেখা যাবে না। কেন? কারণ আমরা ভোল্টেজ ফর্মে সবগুলোকে রিপ্রেজেন্ট করছি। আমরা কেভিএল যদি অ্যাপ্লাই করি, তাহলে অবভিয়াসলি এখানে কিন্তু এই যে আরসি এর মধ্য দিয়ে আসলে আইসি কারেন্ট যাবে, তাই তো? এটা তো কিন্তু আউটপুটে সবসময় আইসি কালেক্টর কারেন্ট যায়, সো এটাকে আমরা আইসি দ্বারা গুণ করে দিতে পারি, এইভাবে জিনিসটাকে লিখতে পারি, রাইট? সো এই ব্যাপারটাই যদি জাস্ট রিপ্রেজেন্ট করি তাহলে আসলে জিনিসটা অনেক ইজি হয়ে যায়, কেভিএল অ্যাপ্লাই করার আর প্রয়োজন পড়ে না। সো আমরা এখানে বলতে পারি যে ফ্রম আউটপুট সার্কিট, এরকম জিনিসটাকে বলতে পারি। সেখান থেকে হচ্ছে আমরা কি করতে পারি? আমরা বলতে পারি যে আমাদের যে ভিসিসি যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আলটিমেটলি আইসি ইন্টু আরসি প্লাস হচ্ছে ভিসিই, তাই তো? সো এখান থেকে আমাদের ভিসিই যেটা এই ভ্যালুটা দরকার, সো ভিসিই বলতে পারি যে ভিসিসি মাইনাস হচ্ছে আমাদের আইসি ইন্টু আরসি। হ্যাঁ, সো এটুকু কিন্তু বলা যায়। তো এখন ভিসিসি যে ভ্যালু সেটা হচ্ছে 10 ভোল্ট, এটা কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল। আমরা একটু দেখে আসি, এই যে আমাদের কিন্তু 10 ভোল্ট দেওয়া ছিল। এবং আইসি এর যে ভ্যালুটা সেটা কিন্তু আমরা বের করে নিয়েছি 2 নাম্বারে, যে 64.5। ওকে, এবং আরসি এর ভ্যালু হচ্ছে 100। সো 64.5 ইন্টু হচ্ছে আমাদের 100। সো আমরা সিম্পলি যদি এই ক্যালকুলেশনটা করে ফেলি, 64 ইন্টু 100, কিন্তু আমাদের এখানে একটা হচ্ছে কমপ্লিকেশন চলে আসবে। সেটা কি? যে যখন আমরা ইউজ করছি এই যে আইসি এর যে ভ্যালুটা, এই আইসি এর ভ্যালুটা যখন ইউজ করছি, তখন আইসি এর ভ্যালুটা কি আসলে মিলি অ্যাম্পিয়ারে যদি আমরা নেই তাহলে কি আসলে ভ্যালুটা অনেক ছোট চলে আসবে না আমাদের যে ভোল্টেজ ড্রপটা? হ্যাঁ, এই ক্যালকুলেশনটা যদি আমরা করি, দেখেন আমরা 64.5 কে যদি 100 দ্বারা গুণ দিই, এটা কিন্তু একটা হিউজ ভ্যালু চলে আসবে। এই ভ্যালুটা যদি আমরা 100 থেকে বাদ দিই, খুবই অল্প অ্যামাউন্টের একটা আমরা ভোল্টেজ পাবো, খুবই ছোট। সো আমরা চাই যে জিনিসগুলোকে এইভাবে ছোট ফর্মে না লিখে একটু একটু বড় আকারে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করতে। সো এইটার জন্য আমরা যেটা করি, আমরা হচ্ছে এককটাকে চেঞ্জ করে দিই। যে আমরা হচ্ছে আইসি সমান, দেখলাম যে এখানে ছিল 64.5, এটা কি ছিল? এটা কিন্তু ছিল মিলি অ্যাম্পিয়ারে, তাই তো? এটা ছিল মিলি অ্যাম্পিয়ার। আমরা জাস্ট এখন এটাকে একটু মাইক্রো অ্যাম্পিয়ারে কনভার্ট করা ট্রাই করবো, যাতে আমরা হচ্ছে ভ্যালুটাকে একটু ইয়া করতে পারি। সরি, আমরা ভুল বলেছি। আমি হচ্ছে অ্যাম্পিয়ারে কনভার্ট করা ট্রাই করবো, যাতে আমরা ভ্যালুটাকে একটু ছোট করতে পারি, তাই তো? ছোট করতে চাইলে তো আমাদের অ্যাম্পিয়ারে যেতে হবে। সো আমরা সিম্পলি করতে পারি কি, এই যে 64.5 যেটা রয়েছে সেটাকে জাস্ট 1000 দ্বারা ভাগ করে দিলে কিন্তু এটা এম্পিয়ারে চলে যাবে। সো অ্যাম্পিয়ারে যদি আমরা এটাকে নেই তখন আসলে আমরা কত পাচ্ছি? যে 64.5 ডিভাইডেড বাই হচ্ছে 1000, 0.0645। ওকে, 0.0645 এরকম একটা কিছু পাচ্ছি। সো এইটা হচ্ছে আমরা এখন ইউজ করব, তাহলে হচ্ছে আমার ভ্যালুটা মোটামুটি একটা লেখার মতো একটা ভ্যালুতে চলে আসবে। এই ক্যালকুলেশনটা এই 64 মিলি অ্যাম্পিয়ার আপনারা যদি বের করতেন, জিনিসটা কিন্তু আসলে অনেক বেখাপ্পা লাগতো দেখতে অ্যান্সারটা। এজন্য হচ্ছে অ্যান্সারটা বের হওয়ার পরেও আপনারা এই কাজটা করতে পারেন চাইলে, বাট আমি আগেই করে নিচ্ছি যে 0.645 এটাকে এখানে ইউজ করছি অ্যাজ আ মাইক্রো অ্যাম্পিয়ার, সরি অ্যাম্পিয়ার, অ্যাজ অ্যান অ্যাম্পিয়ার ইউজ করছি। সো এখন যদি আমি এই ক্যালকুলেশনটা করি তাহলে এখান থেকে ফাইনালি আমরা যে অ্যান্সারটা পাচ্ছি সেটা হচ্ছে 3.55 ভোল্ট। আমি হচ্ছে আরেকবার একটু ক্যালকুলেশনটা করে ফাইনাল রেজাল্টটা একটু আপনাদের জানাই। এটা হচ্ছে 100। হ্যাঁ,
আমরা হচ্ছে এরকমই কিছু একটা পাচ্ছি 6.45, হ্যাঁ 3.55 ভোল্ট, এই ভোল্টে হচ্ছে আমরা পাচ্ছি। তাহলে আমরা কিন্তু ভিসিই যেটা আমাদের ডিজায়ার্ড ছিল সেই জিনিসটা কিন্তু আমরা বের করতে পেরেছি, অর্থাৎ আমাদের কালেক্টর এমিটর পয়েন্টে যে ভোল্টেজ ড্রপটা, ওকে, সেটা হচ্ছে আমরা ফাইনালি বের করতে সক্ষম হয়েছি। তো এই ছিল আপনাদের হচ্ছে ফল 25 এর কোশ্চেন সলভ। যদি আপনাদের কোথাও কোনো বুঝতে প্রবলেম থাকে আমাকে জানাতে পারেন। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।